আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে এলাম আমাদের প্রিয় চ্যানেল 123 কাস্টে। আজকে আবার একটা রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আমি আপনাদের সাথেই আছি, আমি রনি। আর আমার সাথে আছে আমার বন্ধু সাইমন। দর্শক, সবাইকে স্বাগত। আমরা কিন্তু এখন রয়েছি শরীয়তপুর সদর হাসপাতালের যে ডাক্তার শিশু ডাক্তার রাজেশ মজুমদারের চেম্বারে। কিন্তু এখন 10টা বাজলেও কিন্তু রাজেশ মজুমদার কিন্তু এখনো তার চেম্বারটিতে তালা ঝুলছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এরপর আরেকটি চেম্বার আমরা আপনাদের দেখাতে চাচ্ছি, ডাক্তার কনক জ্যোতি মণ্ডল। তার চেম্বারটি কিন্তু এখনো তালা ঝুলে আছে, যেখানে সরকারিভাবে বলা হয়েছে যে 9টার ভিতরে অফিস করতে হবে। তারা কিন্তু সেই সঠিক সময়টা কিন্তু অফিস না করে কিন্তু তাদের যে চেম্বার গুলো সেই চেম্বার গুলোতে কিন্তু এখন তালা ঝুলছে। আমরা আরো একটি কক্ষ দেখবো, যেটা ডাক্তার রেজাউল কবির, তিনি বিডিএস বিসিএস স্বাস্থ্য জুনিয়র কনসালটেন্ট। তার কক্ষটি কিন্তু তালা ঝুলন্ত অবস্থায় রয়েছে। তিনি আজকে তার যে সঠিক সময় যে অফিসটি করার কথা ছিল, তিনি কিন্তু এখানে এখানে আসেনি। তাদের রুগীদের কিন্তু দেওয়া হচ্ছে, টিকিট দেওয়া হচ্ছে। তারা কিন্তু টিকিট নিয়ে কিন্তু ডাক্তার যে চেম্বার রয়েছে সেই চেম্বারের সামনে কিন্তু অপেক্ষা করছেন। আমরা এখন কথা বলবো আপনি দেখাবেন কি আগে? আমি রাজেশ মজুমদারের দেখাবো। আদেশ মজুমদার কি এসেছে? না, এখনো আসে নাই। কি বলছে? 12টা বাজে আসবে। আপনি কাকে দেখা যাচ্ছেন? দেখা হলো এই যে 219 নাম্বার সিস্টার আছে এবং ডাক্তার আসে নাই। আমরা কিন্তু আরো একটি চেম্বারে যাচ্ছি, যেটি এই যে ডাক্তারের চেম্বারটি এখনো কিন্তু তিনি তার যে সঠিক সময় অফিস করার কথা ছিল, তিনি কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তিনি কিন্তু এখনো অনুপস্থিত রয়েছেন। তার অপেক্ষায় কিন্তু করতেছেন অনেক রোগী কিন্তু তার অপেক্ষা করছে। আমরা হ্যাঁ, তো আমরা দেখলাম যে একটা খালি সিট আর কি, না অনেকগুলো সিল, না খালি সিট, অনেকগুলো সিল। এবং ডাক্তার হয়তো টয়লেট ব্রেকে গেছে মনে হয়, নাকি? আচ্ছা, যাই না, হোক। ডাক্তার তো আসেইনি এখন পর্যন্ত। ও আসেইনি, টয়লেট ব্রেকেও যায়নি? আচ্ছা আচ্ছা। না, এখনো আমি আসেনি। এখন আসেইনি। না, আমি হ্যাঁ। ভাবলাম যে ওই যে দরজা খোলা, তো রুম খোলা, তো মনে হয় টয়লেট ব্রেকে গেছে ডাক্তার। না, উনি এখনো এখানে যে আসেনি। ডাক্তার আসার কথা ছিল, তিনি তিনি এখন কোথায়? আপনার স্যারের রুমে নাকি বলতে পারবেন না? জানি স্যারের রুমে গেছে, তত্ত্বাবধায়ক স্যারের কাছে। কখন গেছে? আমার ফোন দিছে, বলে নাই। আমরা তো সকাল থেকে ওনাকে দেখি নাই। ফোন দিছিল ভাইয়া, কি বলছে আপনাকে? বলছে যে না, আমি একটু পরে আসতেছি, 10 মিনিট পরে। 10 মিনিট এখন বাজে কটা? আপনাকে টাইম দেখেন, ঘড়ি দেখেন। বাজে 10টা 5। বাস, তার অফিস করার কথা ছিল। অফিস করার কথা তো 9টায়, 9টায় 9:30। এই ডাক্তার নাম কি? ডাক্তার সুস্মিতা শারমিন। ডাক্তার সুস্মিতা শারমিন। দর্শক, আমরা কিন্তু এই যে যিনি ডাক্তার সুস্মিতা শারমিন, তার কিন্তু 9টা বাজে অফিস করার কথা ছিল, এখন 10টা 5 বেজেছে। তিনি কিন্তু এখনো কিন্তু আসেনি। তার জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রোগী কিন্তু অপেক্ষা করছেন। আমরা বেশ কয়েকটি চেম্বারে গিয়েছি, আমরা যে জিনিস দেখেছি, অনেক রোগী কিন্তু ডাক্তার জন্য অপেক্ষা করলেও কিন্তু ডাক্তার কিন্তু এখনো পর্যন্ত আসেনি। যেখানে বাংলাদেশ সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে প্রত্যেককে 9টার ভিতরে অফিস করতে হবে। তবে এখন 10টা উপরে বাজলেও কিন্তু কেউ এখনো পর্যন্ত কিন্তু তাদের যে অফিস, তাদের যে কক্ষটি, তাদের চেম্বারটি রয়েছে সেই চেম্বারে কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আমরা তবে যে জিনিসটি দেখছি, ডাক্তার রাজেশ মজুমদার তিনি কিন্তু তার ব্যক্তিগত যে চেম্বারটি রয়েছে, তিনি তার সেই ব্যক্তিগত চেম্বারটিতে আমরা দেখতে পাচ্ছি তিনি সেখানে প্র্যাকটিস করতেন। তবে আমরা এখন দর্শক, আমরা সেখানে এখন নিয়ে যাব ডাক্তার রাজেশ মজুমদার এখন কোন চেম্বারে এখন তিনি চেম্বার করতেছেন। তার সরকারি অফিসে তার তিনি চেম্বার না করে, অফিস না করে। দর্শক, চলুন আমরা চলে যাই সেই তার ব্যক্তিগত চেম্বারে। দর্শক, আমরা কিন্তু এখন রয়েছি ডাক্তার রাজেশ মজুমদার যেই তার ব্যবসাকে যে চেম্বার রয়েছে সিটি। ও, তার মানে এটা ওয়েট আরেকটা কর, ক্লিনিক? বুঝি না, আবার বলতে। এটা আরেকটা ক্লিনিক নাকি? না, এটা অ্যাকচুয়ালি সরকারি হসপিটাল। এটাও সরকারি হসপিটাল, কিন্তু এটা তার ব্যক্তিগত চেম্বার। আই ডোন্ট নো। মানে ব্যাপারটা, ঘটনাটা আসলে ঘটছে কি?
ঘটনাটা হয়তো বা অনেকটা এরকম ঘটতেছে। এটা হচ্ছে হেলথ কমপ্লেক্স, যেখানে ডাক্তারের বসার কথা ছিল, সে ওখানে না বসে সে হয়তো বা তার প্রাইভেট চেম্বারে যা বসছে। তাহলে আগের চেম্বারটা কার ছিল? আগের চেম্বারটা ওই ডাক্তারের ছিল। তো হয়তো ওইটাও তো তাহলে মানে মানে যে কজন ডাক্তার আসার কথা ছিল একজনও আসেনি। না না, ব্যাপারটা হচ্ছে কি যে প্রাইভেট চেম্বার কি হসপিটালের যে কমপ্লেক্স, হসপিটালের যে ফ্যাসিলিটি ওই ওই এরিয়ার মধ্যেই? I don't think so. The private chamber in a total separate private clinic. হ্যাঁ, সেটাই বলতেছি, প্রাইভেট ক্লিনিক, রাইট? হুম তো তারা প্রাইভেট ক্লিনিকে আসলো, রাইট? এখন হুম তারা প্রাইভেট ক্লিনিকে দেখবে যে তাকে পাওয়া যায় কিনা। ক্লিনিক সেই চেম্বারে কিন্তু আমরা এখানে রয়েছি, তার জন্য কিন্তু অপেক্ষা করতেছেন রোগীরা। দরজা খোলো তো আপনারা নাকি? কাকে ডাক্তার দেখাবেন? কাকে ডাক্তার দেখাবেন আপনারা? ডাক্তার রাজেশ মজুমদার। দর্শক, হ্যাঁ, এই যে তো দেখে তো 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 এই ডাক্তার রাজেশ মজুমদার তার সরকারি অফিস না করে ও কিন্তু তিনি তার ব্যক্তিগত চেম্বারে কিন্তু এখন রয়েছেন। এখন তো আপনার সরকারি অফিস করার কথা ছিল, আপনি কেন এখানে? আরে না, আমি তো হাসপাতাল থেকে না। আপনি তো প্রতিদিন ভিঙ্গা দিয়ে চলে আসেন। আরে না, আমি যাবো তো, এখনই যাবো। আপনি এখন বাজে কয়টা? ও সে এখান থেকে যাবে আর কি, আচ্ছা। হুম। আরে না, এটা আপনি বলতে যান না। এখন বাজে কয়টা? আপনি এখন কোথায় আছেন? আমি লাইভে আছি, আমি লাইভে আছি। না, আপনি এটা ধরতে যান না। এটা আমি মানুষের সেবাই করছি। আপনি ব্যক্তিগত ক্লিনিকে মানুষের সেবা করার কথা না। না না না, এখন এখন বাজে 10:30টার মতো, আপনি এখনো আপনার ব্যক্তিগত চেম্বারে প্রতিদিন শরীর শরীর ভালো না থাকলে আপনি কেন ব্যক্তিগত চেম্বারে কিভাবে চেম্বার করেন? বাইরে গেছি, আমি অসুস্থ। ও শরীর খারাপ দেখে সে ব্যক্তিগত চেম্বারে চলে এসেছে। তাহলে আরেকজন, তার তো আরেকজন ডক্টরের কাছে যাওয়া উচিত ছিল, রাইট? হ্যাঁ, না এই ব্যাপারে আমি কিছু কথা আছে, এগুলো আমি শেষে বলবো, কন্টিনিউ কর। এখানে রোগী দেখতেছেন, কেন অসুস্থ? আরে আমি তো মানুষের সেবা করি। এই আপনার তো সরকার তো না, সরকার তো আপনাকে আপনি আমাকে বুঝবেন, আপনি একজন শিক্ষিত লোক, আপনি তো বুঝবেন আমি অসুস্থ। দর্শক, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ডাক্তার রাজেশ মজুমদার তার ব্যক্তিগত যে চেম্বারটি রয়েছে সেই চেম্বারে কিন্তু তিনি চেম্বার করছেন। এখন তিনি অসুস্থতার কথা বলছেন। অসুস্থতার কথা বলেও কিন্তু তিনি এখানে শিশুর এখানে বর্তমানে প্র্যাকটিস করতেছেন। আসলে কি আপনার কি এই যে আপনি যে কাজটা করছেন, এটা কি করার কথা ছিল আপনার? ও ভাই, আমি অসুস্থ, আমার প্রেশার বেশি। উনি আমি এখন লাইভে আছি, এটা কি আপনার করার কথা? না, আমি টিভিসি লাইভে আছি। সেটা ছিল না, এটা তো আপনি বুঝতে সেটা আপনি কি না, এটা আমি করি না। রাইট ছিল? এটা আমার রাইট না, এটা তো আমি বলতেছি, এটা আমার করি না। কিন্তু আমার অসুস্থতার কারণে এটা আমি করি না, কিন্তু আমি ডেইলি একবার অন্তত করি। আমি আসছি, আমার এইমাত্র আমার সিস্টার প্রেশার মাইপা দেখলো আমার প্রেশার অনেক বেশি, এই জন্য মানে এরা আইসা পড়ছে, এদেরকে বিদায় না করে দিয়ে আমি কিভাবে যাব? আমি তো এখনই চলে যাব বাসায়। আমি ও আচ্ছা, উনি একটু আগেই বলছিল যে উনি ওখানে যাবে, হুম এখন আবার বলতেছেন যে উনি ওখানে বাসায় যাবে। নাকি বাসায় যাবে। নিজেই অসুস্থ, আপনি নিজেও বুঝতে। কিন্তু সকালে ফিঙ্গার দিয়ে আসছে। আমি দিছি, কিন্তু আসার পরেই আমার প্রেশারটা বেড়ে গেছে। এই যে আমার দেখেন, আপনি আপনি একজন সাংবাদিক, শিক্ষিত মানুষ, আপনি বুঝবেন আমার প্রেশার এখন প্রায় 200-র কাছাকাছি। আমি 200-র কাছাকাছি থাকলে কি? 200-র কাছাকাছি থাকলেও ঠিক থাকে। ও, দাঁড়াও, আমি তো মানে আনবিলিভেবল। বাসায় চলে যাব। আমি এই জন্যই আমি এখানে আসছি, মানে এরা আইসা পড়ছে ছোট ছোট বাচ্চা, এদেরকে না দেখে গেলে এটা অমানবিক দেখাবে। তাই আমি 2-1টা বাচ্চা দেখে চলে যাচ্ছি। তাহলে অমানবিক দেখাবে। আপনি স্বীকার করতেছেন যে আপনি যে কাজটা করছেন এটা রাইট না। তা আমি অসুস্থতার কারণে আমি সুস্থ থাকলে আমি কখনো এটা করি না। তো দর্শক, হ্যাঁ, কিন্তু আমি সবসময় অসুস্থতায় কি আর কি নাকি? আমরা কথা আমরা কথা বলেছিলাম ডাক্তার রাজেশ মজুমদার সঙ্গে। তিনি তার সরকারি অফিসে শুধু ফিঙ্গার দিয়ে কিন্তু তার ব্যক্তিগত যে চেম্বারটি রয়েছে সেই ব্যক্তিগত চেম্বারে কিন্তু তিনি এখন রোগী দেখছেন, যেটি সরকারি চাকরির একটি নিয়ম বহির্ভূত। সেই নিয়ম বহির্ভূতকে তিনি নিয়মে পরিণত করেছেন। আমরা যে জিনিস দেখেছি প্রতিদিনই কিন্তু প্রায় দিনেই কিন্তু তিনি তার অফিস শুধু ফিঙ্গার দিয়ে চলে এসে ফিঙ্গার দিয়ে তার ব্যক্তিগত যে চেম্বারটি রয়েছে সিটি আধুনিক হাসপাতাল, সেই সিটি আধুনিক। ওকে,
আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে উনি যে এই কাজটা করতেছে, এই কাজটা করার জন্য ওনার রিজন অবশ্য অনেক কটা আছে। এক নম্বর রিজন হচ্ছে উনি যে স্যালারিটা পায় গভর্নমেন্ট থেকে, হুইচ ইজ ভেরি লো। একজন ডক্টর যদি এখন দেখা যাচ্ছে যে, আমি জানি না ডক্টরদের বেতন কত, তা আইডিয়া করলাম যে 30,000 40,000 এরকম একটা আমি শুনছিলাম, না, অথবা কোনো একটা এখন ভিডিও। এখন স্কেল বাড়াই দিচ্ছে। হ্যাঁ, আমি স্কেল বাড়ে, আমি জানি না অ্যাকচুয়াল স্কেলটা কত, তুই সার্চ দিয়ে দেখবি কত কত হতে পারে। হ্যাঁ, একদম নতুন সরকারি ডাক্তার যারা বিসিএস হেলথ ক্যাডার, তাদের হুম বেতন হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা, কিন্তু সে নতুন না। ওকে, আচ্ছা, তারপরে হুম আমরা যাই কয়েক বছর পরে প্রমোশন, ইনক্রিমেন্ট ও পদোন্নতি পরে সাধারণত তখন বেতন হয় হচ্ছে 40 থেকে 60 হাজার টাকা। ওকে, হুম আরো সিনিয়র এমডি, এমএস, এফসিপিএস, হুম তাদের বেতন হয় হচ্ছে 70 হাজার থেকে 90 হাজার টাকা ঊর্ধ্বে। হুম ঠিক আছে, হুম। এখন চ্যাট জিপিটি লেখছে আসলে কোথা থেকে বেশি হয়, প্রাইভেট চেম্বার। ওই যে হুম। ইয়া ব্লাড প্রেশার 200 না, আমি যেটা বলতে চাচ্ছিলাম কি, ওনাদের বেতনের স্কেলটা অ্যাকচুয়ালি অনেক কম। যে পরিমাণ রোগী তাদেরকে দেখতে হয় ওই অনুযায়ী তাদের স্যালারি স্কেলটা খুবই 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 কম। একটা মানুষ 5 বছর 6 বছর 7 বছর স্টাডি করার পর, ইটস লাইক ইউ রিয়েলি হ্যাভ টু গো থ্রু এ লট অফ স্ট্রেস উইদিন দ্যাট পিরিয়ড। তারপর যে তুই একজন ডাক্তার হচ্ছিস, তারপর যে তুই একটা স্যালারি পাইতেছিস, তুই যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিরিয়ানি বিক্রি করিস, ইউ উইল মেক মোর দ্যান দ্যাট। ওকে, সো স্যালারিটা তো ইনক্রিজ করতে হবে এবং রুলস অ্যান্ড রেগুলেশনসটাও চেঞ্জ করতে হবে। রুলস অ্যান্ড এখন রেগুলেশন না না, তুই যেটা বললি লেট মি ফিনিশ। রুলস অ্যান্ড রেগুলেশনসটা কিভাবে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ, তারা ডাক্তার হিসাবে হয়তো তাদের স্যালারিটাকে বাড়ে 1 লাখের উপরে নিয়ে যাওয়া। জুনিয়র ডাক্তাররা হয়তো বা 70-80 হাজার, এবং যারা সিনিয়র ডাক্তার তারা 1 লাখ 1.5 লাখ এইভাবে পাবে। অ্যান্ড তারা সপ্তাহে যখন উইকডেজে অথবা উইকেন্ডে শিফট সিস্টেমের মাধ্যমে কাজ করবে, এবং যখন তাদের জব থাকবে না হসপিটালে, অনলি ওই কটা দিনে তারা সুন্দরভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে। অথবা তার যদি এখন মনে হয় যে না, আমি প্রাইভেট প্র্যাকটিস করে খুব বেশি পাচ্ছি, তাহলে সে পার্ট টাইমে চলে যাবে। পার্ট টাইমে সরকারি হসপিটালে কাজ করবে 3 দিন, আর পার্ট টাইমে 3 দিন অথবা 4 দিন অথবা 5 দিন সে কাজ করবে তার নিজের চেম্বারে। দ্যাটস দ্য সলিউশন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিসিএস ক্যাডারে কেন লাগবে একজন ডাক্তার হতে? এতগুলো ডাক্তার বের হচ্ছে, রিক্রুটমেন্ট প্রসেস নিড টু বি মোর জেনারেলাইজড। যে ওকে, আমি একজন ডাক্তার, এই স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হেলথ কমপ্লেক্সে অথবা এই হসপিটালে আমাদের ডাক্তার লাগবে, আমরা রিক্রুটমেন্ট সার্কুলেশন দেবো, গভর্নমেন্ট থেকে রিক্রুটমেন্ট হবে হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে। ডাক্তারদের যেভাবে ইন্টারভিউ নেওয়া দরকার ওইভাবে ইন্টারভিউ নেবে, লাইক জব স্পেসিফিক ইন্টারভিউ। তারপর তাদেরকে রিক্রুট করবে, তাহলে তো ডাক্তারের যে চাহিদাটা আছে এটা ধীরে ধীরে কম হবে। একদম বিসিএস ক্যাডারের মাধ্যমে ডাক্তার নিতে হবে, there are thousands of people giving that like exam that's not even relevant with their job, and then they're getting a job. The whole thing doesn't make any sense to me. ওকে, দ্য রুলস অ্যান্ড রেগুলেশন যদি তোমাকে ফেভার না করে, আমি তো তোমাকে ফোর্স করতেছি আমার এখানে কাজ করার জন্য। হ্যাঁ, আমার এখানে কাজ করার জন্য ফোর্স করতেছি এবং তোমাকে দিতেছি আমি সুন্দরভাবে, হাতে ধরে দিলাম $20,000, সরি তাহলে তাহলে না না, সে সে যদি এতটাই ইয়া টাকা, তাই হয়, না? না না, আমার কথা হলো যে সে যদি এতটাই কি বলে কোয়ালিফাইড হয় এবং তার যদি এত পপুলারিটি থাকে, তাহলে সে তার ওই ইয়েতেই জবটা করুক, কন্টিনিউ করুক, হ্যাঁ, গভর্নমেন্ট সেটাও ইয়েতে করতে পারবে। এই অপশনটা তো তাকে দিতে হবে। এই অপশনটা তাকে ওইভাবে দিতে হবে যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি গভর্নমেন্টে জব করতে চান, মানুষের সেবা করতে চান, তাহলে আপনি সেবা করেন, আমরা আপনাকে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাকে আপনার স্যালারিটা দিচ্ছি। হ্যাঁ, এখন আপনার স্যালারিটা, এখন তুই আমাকে স্যালারি দিবি না, অথচ ইউ আর গিভিং রেসপন্সিবিলিটি, আই এম সিং লাইক 200-300 পেশেন্ট এ ডে। ডাজ ইট মেক এনি সেন্স? ওকে, কতটা পেশেন্ট দেখতে হয় এখানে? ও,
আমি তো হেলথ সেক্টরে কাজ করি। এখন আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, তাহলে আমি একটা বলবো যে হসপিটালে যেসব ডাক্তার কাজ করে, দে আর ওয়েল পেইড। ওকে, দে আর দ্য জাপান হাইয়েস্ট পেইড জাপান ইন দ্য কান্ট্রি। হাইয়েস্ট ওকে, পেইড হচ্ছে ইন দ্য জাপান। কান্ট্রি। ওকে, হ্যাঁ। হ্যাঁ। দেন কেউ যদি এখন মনে করে যে না, আমি আর হসপিটালে কাজ করব না, আমি ফ্লেক্সিবিলিটি চাই, তখন তারা জিপি পাথওয়েতে যে জিপি ক্লিনিকে কাজ করে। হ্যাঁ, তো আমাদের দেশে এই সিস্টেমটাই তো নাই। বাংলাদেশের এই সিস্টেমটা নেই। এই সিস্টেমটা যদি না থাকে, তাহলে একটা মানুষ তো করবেই যা, আমার তো টাকা দরকার। বাংলাদেশ তো ইটস অ্যাকচুয়ালি ভেরি এক্সপেন্সিভ নাও, তাই না? তো সে 5 বছর 6 বছর স্টাডি করার পরে, ডাক্তার হওয়ার পরে, 5 6 বছর এক্সপিরিয়েন্স নেওয়ার পরেও সে 80,000 টাকা ইনকাম করতেছে, হুইচ সাউন্ডস লাইক এ $200, অ্যান্ড দেন তার ফ্যামিলি মেনটেন করতে হবে, তার কত কিছু মেনটেন করতে হবে। তো সে তো বাধ্য করতেছিস একটা মানুষকে চুরি করার জন্য, সে তো চুরি করবেই, তাই না? হুম এটাকে চুরিও বলা চলে না। সে ওখানে না হুম যেয়ে ওখান থেকে প্রেফার করতেছে তার পাবলিক চেম্বারে যাওয়ার জন্য, কারণ পাবলিক চেম্বারে বসলে সে বেশি টাকা ইনকাম করতেছে। তো রুলটাকে কমপ্লিটলি ওইভাবে অর্গানাইজ করা উচিত, তাকে সুযোগ দেওয়া উচিত। আপনি পাবলিক হসপিটালও থাকবেন এবং আপনি আপনার ক্লিনিকও থাকবেন, কিন্তু পাবলিক হসপিটালে যেদিনকে থাকা দরকার ওদিনকে আপনাকে প্রতিদিন সময় দিতে হবে। আর আপনি 5 দিনের জায়গায় 4 দিন কাজ করেন, 3 দিন আপনি আপনার প্রাইভেট চেম্বারে কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু তাকে তার উপযুক্ত স্যালারিটা তো দিতে হবে, হোয়াট হি ডিজার্ভ। হ্যাঁ, তুই 5 বছর, যেমন ধর তুই জাপানে সিনিয়র আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছিস। এখন যদি হুম। তোকে তোর কোম্পানি সে বাংলাদেশি টাকায় 50,000 টাকা দেয়, তুই থাকবে ওই কোম্পানিতে? তুই কি না। করবি? এখন বাইরে অন্য কোনো কোম্পানিতে যাওয়ারও যদি তোর কোনো অপশন না থাকে, তুই তো সকালে সাইন ইন করে দুপুরে ওখান থেকে আরেক জায়গায় কাজ করতে যাবি, তাই না? ব্যাপারটা তো অনেকটা ওই রকম। হুম একটা যে আমি একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটা হচ্ছে ও আগে নাকি টোকাই ছিল, যাই হোক, হোয়াট এভার হি ডিড, বাট হি লিভ এ অনেস্ট লাইফ, তাই না? সে তো আর হুম চুরি করে নাই অথবা ছিনতাই করে নাই। সে অনেস্ট লাইফ লিড করতো, রিক্সা চালাতো, হোয়াট এভার। সে একটা খাবারের দোকান দিছে, তাই না? সে তার পার ডে সেল ইজ নিয়ারলি 2 লাখ টাকার উপরে, তাই না? পার ডে সে 2 লাখ টাকার উপরে সেল করতেছে, মাসে তার ইনকাম 6 থেকে 7 লাখ টাকা। হুম, সে বিরিয়ানি বিক্রি করে অথবা খিচুড়ি বিক্রি করে, নর্মাল খাবার বিক্রি করে এত টাকা পাইতেছে। একটা মানুষ 5 বছর 6 বছর স্টাডি করে, এতগুলো ডিগ্রি নেওয়ার পরও তাকে 50,000 60,000 70,000 টাকা তুই বেতন দিচ্ছিস। ইজ ইট এ জোক? হ্যাঁ, এটা- তাই না? তোর কাছে কি মনে হয়? না, ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু আমি জাস্ট একটা জিনিস বলতে চাচ্ছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পেশেন্টস যারা, হ্যাঁ, তারা কিন্তু সাফার করতেছে। হ্যাঁ, যারা ডাক্তারের জন্য ওয়েট করতেছে তারা সাফার করতেছে। হ্যাঁ, হুম, এখন ডাক্তার ইনকাম করতেছে, ঠিক আছে, ডাক্তারের ইয়েটাও আমরা দেখলাম, সবই ঠিক আছে, কিন্তু হুম। কথা হলো যে পেশেন্টরাও তো সাফার করতেছে, রাইট? পেশেন্টের এই সাফারিংস এর জন্য দায়ীটা কে? এটা কি অ্যাকচুয়ালি ডাক্তার দায়ী, না হোল সিস্টেম দায়ী? তাই না? আর সিস্টেম সবচেয়ে তো বড় কথা, অবশ্যই দেয়। হ্যাঁ, দায়ী। এখন ওখানে জুনিয়র ডাক্তার থাকার কথা, কোথায় জুনিয়র ডাক্তার? জুনিয়র ডাক্তারদের তো কাউকে দেখলাম না, তাই না? সবাই ওই এক একজনের রিক্রুটমেন্ট প্রসেসটা, চেম্বার। গভর্নমেন্টের ফুল রিক্রুটমেন্ট প্রসেসটাই যদি হয় বিসিএস, দেন দ্যাটস এ বুলশিট সিস্টেম। হ্যাঁ, তোমাকে রিক্রুটমেন্ট করতে হবে তোমার অনুযায়ী। কতগুলো ডাক্তার পাশ করে বের হইতেছে, হাজার হাজার ডাক্তার পাশ করে বের হইতেছে বাংলাদেশে। এটাকে কি বলে? স্টেট, নট স্টেট, বিভাগ। প্রতিটা বিভাগেই তো একটা করে মেডিকেল কলেজ আছে, তাই না? এখান থেকে তো হাজার হাজার ডক্টর বের হচ্ছে। এই ডক্টরগুলো যাচ্ছে কোথায়? সবাই কি হেলথ সিস্টেমের ভিতর ঢুকতে পারতেছে? হ্যাঁ, রিক্রুটমেন্ট প্রসেসটাই যদি হয় শুধুমাত্র বিসিএস বেসড, তখন তো এইসব ডাক্তারগুলো যাবে কোথায়, তাই না? তোমার দরকার হচ্ছে মোর অ্যান্ড মোর ডক্টরস প্রতিটা হেলথ কমপ্লেক্সে। হ্যাঁ, লোকাল হেলথ কমপ্লেক্স, তারপরে হচ্ছে জেনারেল হসপিটাল, যে সিস্টেমটা আছে সবগুলোতে তো ডাক্তার রিক্রুট করতে হবে এবং তাদেরকে ইনাফ স্যালারি দিতে হবে, সে যাতে তার লাইফ মেনটেন করতে পারে। ওকে, ডিসেন্ট লাইফ মেনটেন করতে পারে, রাইট রাইট রাইট। তাই না? এখন এটা গভর্নমেন্টকে দেখা দরকার, এই ইয়েটা, মানে এটা যদি গভর্নমেন্ট এটা দেখে, হুম, এই আশা করি। গভর্নমেন্টের যারা খুব হাই সিনিয়র পদে কাজ করে অথবা পলিটিশিয়ান যারা,
I think they have a very big gap উইদিন, মনে কর যে জেনারেল মানুষ যেভাবে একটা প্রসেসের ভিতর দিয়ে যায়, ইভেন হসপিটালে যাওয়ার সময়ও সেখান থেকে, এবং তারা যেভাবে ট্রিটমেন্ট পায়, এটার মাঝখানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর হিউজ গ্যাপ। একটা হাই লেভেল পলিটিশিয়ান একটা হসপিটালে গেলে যে ট্রিটমেন্ট পাচ্ছে বা যেভাবে তাকে টেক কেয়ার করতেছে, একটা জেনারেল মানুষ গেলে তাকে ওইভাবে টেক কেয়ার করে না। ওকে, বা ওইভাবে প্রসেসটাই হয়তো বা তার জন্য কমপ্লিটলি ডিফারেন্ট। এটা যতদিন পর্যন্ত না ইকুয়াল হবে ততদিন পর্যন্ত কেউ সেম ট্রিটমেন্ট পাবে না। হ্যাঁ, আম, তুইও দেশের বাইরে থাকিস, আমিও দেশের বাইরে থাকি। আমরা যারা দেশের বাইরে থাকি দীর্ঘদিন ধরে, আমরা একটা জিনিস জানি, তুই যদি হসপিটালে যাস, নো ম্যাটার ইউ আর ভিআইপি, ভেরি রিচ পার্সন অর এ ভেরি পুয়ার পার্সন, ইউ উইল গেট ইকুয়াল ট্রিটমেন্ট। ওকে, ফ্রম দ্য হসপিটাল। ওকে, হ্যাঁ, বাট বাংলাদেশে কি এটা হয়? যতদিন পর্যন্ত এই জিনিসটা হবে না ততদিন পর্যন্ত এরকমই হবে। আর একটা স্বাস্থ্য কমপ্লেক্স যদি একটা জায়গায় থাকে, বা হেলথ কমপ্লেক্স অথবা স্মল হসপিটাল, গভর্নমেন্ট বেসড স্মল হসপিটাল যদি একটা জায়গায় থাকে, এবং যদি 20টা ডাক্তার থাকে, একটা ডাক্তারকে যদি 200-300 করে পার ডে রুগী দেখতে হয়, তাহলে এটা কি সম্ভব একটা মানুষের পক্ষে? 200 রুগী দেখা, 300 রুগী দেখা? ইজ ই মেশিন? ওকে, হ্যাঁ, ও অ্যানালাইজ করবে কখন একটা মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য? হ্যাঁ, এখানে কাট আউট আছে, এখানে যারা হসপিটালে কাজ করে 20 পেশেন্ট ম্যাক্সিমাম। ওকে, কাট আউট আছে যারা প্রাইভেট ক্লিনিকে কাজ করে অথবা জিপি সেন্টারে কাজ করে, দেয়ার কাট আউট ইজ 25 পেশেন্ট অর 20 পেশেন্ট, সামথিং লাইক দিস, ম্যাক্সিমাম মেবি 30 পেশেন্ট এর ডে। সেখানে তুই বাংলাদেশে একটা ডাক্তারকে দেখাচ্ছিস 200 পেশেন্ট, ও কি করবে কখন? এটা কি সম্ভব, রিয়েলিস্টিক্যালি সম্ভব? তারপর আমরা তাদেরকেই ব্লেম করতেছি যে সে আরেক জায়গায় পালাই যাচ্ছে কেন। আমি হলে তো পালাই যাইতাম 2 দিন পর। আমি থাকবো না, সম্ভব না, তাই না? না, আমার আশা যে নতুন গভর্নমেন্ট এটা দেখবে, কারণ তারা তো ইতিমধ্যেই বিভিন্ন সরকারি অফিসে ইন্সপেকশন চালাচ্ছে। দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। আমি তো ওদের অ্যাপ্রোচটা এবার ভেরি ডিফারেন্ট, তো হয়তো বা অনেক কিছু হতে পারে। তবে আমার মনে হয়, আমি আরেকটা ভিডিও দেখছিলাম, সেটা হচ্ছে একজন এমপি একটা সরকারি হসপিটালে গেছে, এবং যাওয়ার পর উনি ওই সেম সিচুয়েশনে দেখছে যে ডাক্তাররা ওখানে নাই, ডাক্তাররা আরেক জায়গায়, ডাক্তাররা এখনো আসেনি। কিন্তু তার এই জিনিসটা বোঝা উচিত, আমার মনে হয় ওনার আন্ডারস্ট্যান্ডিংয়েও একটা কাট আউট আছে যে ডাক্তাররা কেন ওখানে নাই এবং কিভাবে ওই সিস্টেমটাকে ইমপ্রুভ করা যায়। ওই সিস্টেমটাকে কিভাবে ইমপ্রুভ না করে উনি ঝালি দিতেছে ওইসব ডাক্তারদেরকে, তাই না? তাহলে তাহলে তো হবে না। এক্স্যাক্টলি, ইয়ে। ওইটাই, দেখা যাক হ্যাঁ, দেখা কি যাক কি হয়। অ্যাকচুয়ালি এই সিস্টেমগুলো না চেঞ্জ করলে তো হবে না। এই সিস্টেমগুলো চেঞ্জ করলে ধীরে ধীরে জিনিসটা চেঞ্জ হবে। একটা মানুষ করাপশনের দিকে যায় একটা মাত্র কারণে, যখন সে দেখে there is no other way I can earn money. Okay, this is the only options available for me. হ্যাঁ, আমাকে তো ইনাফ স্যালারি, ডিসেন্ট স্যালারি দিতে হবে, যে ডিসেন্ট স্যালারি দিলে যাতে আমি একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারি। হ্যাঁ, ডিসেন্ট স্যালারি যদি আমাকে না দেওয়া হয় এবং আমি ওখান থেকে বেরো না হতে পারি, অন্য কোনো অল্টারনেটিভও যদি না থাকে যেখানে গেলে আমি হাই স্যালারি পাবো, তাহলে তো আমাকে ইয়ে করতেই হবে, কোনো না কোনো অপশন দেখতেই হবে। তো ওদের কাছে অপশনটা অ্যাভেলেবল ইজ করাপশন, তাই না? ইয়েস, আপনারাও জানান আমাদেরকে কমেন্ট সেকশনে আপনারা কি, আপনাদের মতামত কি। Exactly. And please like, share, and subscribe our এটা videos. বেশি করে শেয়ার করেন যাতে গভর্নমেন্টের কাছে এটা পৌঁছায়। হ্যাঁ, and অনেক অনেক মানুষ দেখতে পারে আমাদের ভিডিও। এক্স্যাক্টলি। Not good, but it's fun.